বারুইপুরের ঘটনা নিয়ে তোলপাড় গোটা রাজ্য, তুলনায় আসছে আরজি করে নারকীয় ঘটনার সঙ্গে। কিন্তু প্রশাসনের শীর্ষ স্তরে এই দুই ঘটনার মধ্যে কোনো তাদের ভূমিকা নেওয়ার ক্ষেত্রে কি কোনো ফারাক চোখে পড়ছে? গত 15-16 বছরে এই প্রথম সম্ভবত কোনো মুখ্যমন্ত্রী এমন কোনো ঘটনার পর সেই এলাকায় দ্রুত পৌঁছে গেলেন। আমরা কথা বলবো, আমার সঙ্গে রয়েছেন দ্য ওয়ার্ল্ডের এডিটর ইন চিফ শঙ্খদীপ দাস। আমি একদম সোজাসুজি আসি যে গত 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী ছিলেন সেই সময় একের পর এরকম ঘটনা ঘটেছে এবং সেক্ষেত্রে একমাত্র কামদুনিতে পড়ে গেছিলেন, তাছাড়া মুখ্যমন্ত্রী কখনো পৌঁছে যাননি, বরং তার বিভিন্ন মন্তব্য বিতর্ক তৈরি করে দিয়েছিল। সেক্ষেত্রে শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রীর আজ 48 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া, পরিবারের সঙ্গে দেখা করা এসপি অফিসে, কোথাও তাদের ক্ষোভ প্রশমনে কি একটা কাজ হলো বলে মনে হয়? দেখো, এখানে দুটো বিষয় আছে। মমতা বন্দ্যোপাধ্যায় জমানার যে কথাটা তুমি বললে, মানুষের এক্সপেকটেশন ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন। সেই এক্সপেকটেশনটাকে উনি ভ্রান্ত প্রমাণিত করে নানা রকম মন্তব্য করতে শুরু করেছিলেন, সাজানো ঘটনা ইত্যাদি প্রভৃতি, নানা রকম বলেছিলেন। হ্যাঁ, লাভ অ্যাফেয়ার্স ছিল, এইসব ছোট ঘটনা এসব মন্তব্য করতে শুরু করেছিলেন। তার ফলে মানুষের যে প্রত্যাশা, তার কারণ হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে তো মানুষ দেখেছিলেন যে ছোট বাঙালিয়ার ঘটনা ঘটলে পৌঁছে যাওয়া, নানুরের ঘটনা ঘটলে পৌঁছে যাওয়া, তিনি যখন বিরোধী ছিলেন, বা কেশপুর গড়বেতা নন্দীগ্রামে যে ঘটনার পরে পৌঁছে যাওয়া এবং সেখানে গিয়ে প্রতিবাদ জানানো, বিক্ষোভ দেখানো, বসে পড়া, থানায় যাওয়া। তো এইটা দেখার পরে মানুষের তো একটা এক্সপেকটেশন ছিল যে এই ধরনের ঘটনার পরে তিনি ঘটনাস্থলে যাবেন। কিন্তু তিনি কি করেছিলেন যে প্রতিটি ঘটনায় যে সরকারের যে ব্যর্থতা যাতে না উঠে আসে সেই জন্য তিনি আগ বাড়িয়ে তিনি মন্তব্য করতে শুরু করেছিলেন। মানে কেন কামদুনি ঘটনাটাকে তোমার ছোট ঘটনা বলেছিলেন, বা কেন আর্সেটের ঘটনাটা সাজানো ঘটনা বলেছিলেন, অ্যাজ ইফ যে এটা তার সরকারেরই ব্যর্থতা। তার সরকারের ব্যর্থতা ছিল না। তার কারণ হচ্ছে যে আমি আগেও বলেছি এগুলো প্রিভেন্টেবল ক্রাইম নয়, কিন্তু এখানে পুলিশের মতো করে স্টেটমেন্ট করতে পারতো। কিন্তু আগ বাড়িয়ে তার জমানায় যে এটা একটা স্বর্গরাজ্য, এইটা প্রমাণ করার তাগিদে তিনি কোনো ঘটনাটাকেই মানতে চাননি, লঘু করে দিতে চেয়েছেন। ঠিক আছে, তার রাজ্য যে স্বর্গরাজ্য এটা প্রমাণ করার জন্য তার রাজ্যে কখনো দুর্নীতি হয়নি, তার রাজ্যে কখনো এই ধরনের ঘটনা ঘটেনি। তো এইটা বারবার ওনার দিক থেকে দেখা গেছে, যে কারণে এই সাইকোলজিটা বুঝতে হবে। এই একই প্যাটার্ন, গরু পাচার হলে তিনি বলবেন বিএসএফ এর দায়িত্ব, কয়লা পাচার হলে উনি বলবেন বিএসএফ এর দায়িত্ব। কারণ পশ্চিমবঙ্গ একটা স্বর্গরাজ্য, তিনি যে সিস্টেমটা কায়েম করেছেন সেই সিস্টেমটা যে ফুল প্রুফ, সেখানে কোনো অন্যায় ঘটতে পারে না। এইটা হচ্ছে তার একটা মাইন্ডসেট, স্বর্গরাজ্য একটা পশ্চিমবঙ্গ, ঠিক আছে। আর তুলনায় আজকে নতুন যে গভর্নমেন্ট দেখা যাচ্ছে, দেখো এখনো পর্যন্ত জাজমেন্টের কোনো জায়গা আসেনি। 9ই মে মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী শপথ নিয়েছেন, 11ই মে প্রথমবার নবান্নে গিয়েছেন, 11ই মে থেকে 11ই জুন, 11ই জুন থেকে আজকে এখনো 11ই জুলাই আসেনি, তার মানে পুরো 2 মাস হয়নি। তার ফলে সরকারকে জাজ করার মতন এখনো পর্যাপ্ত সেই সময়টা আসেনি এখন। হ্যাঁ, সময়টা পাওয়া যায়নি, সরকারকে বুঝে উঠতেই সময় লাগছে। তার কারণ হচ্ছে 15 বছর ধরে যখন একটা সিস্টেম কাজ করে, সেই সিস্টেমে তুমি আজকে 10টা জেলায় এসপি বদল, 15টা থানায় ওসি বদল, এইটা করে দিলেই যে সিস্টেমটা চেঞ্জ হয়ে যায় তা নয়। সিস্টেমের মানুষগুলো একটা পরিবেশে কাজ করার জন্য অভ্যস্ত হয়ে গেছিলেন, সেই সিস্টেমটাকে র্যাডিক্যালি চেঞ্জ করে দিতেও তোমার কিছুটা হলেও সময় লাগে। তার ফলে আমি এখনো সেই জাজমেন্টের জায়গায় আমি অন্তত পৌঁছতে পারিনি যে ডেফিনেটলি সরকারের যদি কোনো ভুল হয় সেখানে ক্রিটিক্যাল তার ইভ্যালুয়েশন হওয়া উচিত, ঠিক আছে। সেখানে ভুলটাকে ভুল, ঠিকটাকে ঠিক বলা উচিত। তো এবার তুমি যেটা বলতে চাইছো সেটা হচ্ছে যে এখন চিফ মিনিস্টার যে পৌঁছে গেছেন, এই সরকার বা এই দল ক্ষমতা আসার আগে বারবার বলেছিল যে বিজেপি এলে ভরসাহীন, ভয় আউট। ঠিক, কিন্তু একটা তো ভয়ের ঘটনা ঘটেই গেছে। বিরোধীরা এটা নিয়ে খোঁচা দিচ্ছেন, স্বাভাবিক। এই শব্দ বিরোধীরা যদি এটা নিয়ে না বলেন তাহলে কারা বলবেন? বিরোধীদের কাজই তো এটা নিয়ে বলা। বিরোধীরা যদি পশ্চিমবঙ্গের এই যে ধরো সে সরকারের 1 মাস হোক আর 2 মাস হোক,
যদি যেখানে ভুল ভ্রান্তি হচ্ছে সেটা তো বিরোধীদের কাজই ঠিক। তুলে ধরা। গণতন্ত্রে সেটাই, গণতান্ত্রিক ব্যবস্থা সেটাই, বিরোধীরা তো ভোকাল হবেনি। সেটাই তো একটা চেক অ্যান্ড ব্যালেন্সের ব্যাপার, যে গণতান্ত্রিক ব্যবস্থা শাসক দল একরকম চালাবে, নিজের মতো চালাবে, কিন্তু সেখানে ভ্রান্তি হলে বিরোধীরা বলবেন। তো আজকে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনা বিরোধীরা বলবেন, এটা কিন্তু খুব স্বাভাবিক। কিন্তু বিপরীতে যেটা সরকারের অ্যাপ্রোচ, সরকার এই ঘটনাকে দায় অস্বীকার করেনি। পজিটিভ যেটা সরকারের দিক থেকে দেখতে পাচ্ছি, যে পুলিশের ভুল নেই এইটা চিফ মিনিস্টার বলছেন না। আজকে আমার কাছে ডেফিনিট খবর, রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তাকে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে পুলিশে যারা গাফিলতি থাকলে তাদেরকে সাসপেন্ড করে দিন, কিন্তু সিদ্ধিনাথ গুপ্তা বলেছেন যে একটা এসআইটি তৈরি হয়েছে, প্রোব চলছে, ডেফিনেটলি যদি কারোর খামতি দেখা যায় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু এখনই নিজাক আমার মনে হয় না নিলেই ভালো। তো মুখ্যমন্ত্রী সেটা সম্মত হয়েছেন। আচ্ছা, তার মতে যদি বারুইপুরের পুলিশ সুপার, বারুইপুর থানার ওসি এবং ওই যে ফাঁড়ি বা ক্যাম্পের যে দায়িত্বের যে পুলিশ কর্তা ছিলেন, তাদের দিক থেকে যদি কোনো গাফিলতি দেখা যায় সাসপেন্ড করে দিন। তার মানে যে পুলিশ অন্যায় করেনি বা পুলিশের দিক থেকে কোনো গাফিলতি নেই বা পুলিশকে প্রোটেক্ট করা, এই অ্যাপ্রোচ দেখা যায়, কত ঢাকা দেওয়ার যে প্রচেষ্টা, সেটা ঢাকা দেওয়ার প্রচেষ্টা দেখা যায়নি। তার মুখ্যমন্ত্রিত্ব কালের 2 মাসের মধ্যে যে একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে, সেই ঘটনাটার জন্য তিনি তো সেই ঘটনা এড়িয়ে যাননি, রাদার তিনি ঘটনাস্থলে পৌঁছেছেন এবং যারা ভিকটিম ফ্যামিলি তাদেরকে পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। এখন এটা তো একটা অপূরণীয় ক্ষতি, এখানে পাশে দাঁড়িয়েও কিছু হয় না, কারণ যার মেয়ে চলে গেছে ওরকম ভাবে তার একটা সারা জীবনের ট্রমা, ঠিক আছে, এবং যেভাবে এই চলে যাওয়াটা যতটা একটা মর্মান্তিক, যতটা পাশবিক এবং নৃশংসভাবে হয়েছে ব্যাপারটা, এটা তো অপূরণীয় জায়গা। কিন্তু তা বলে মুখ্যমন্ত্রী এটাকে এড়িয়ে যাননি, মুখ্যমন্ত্রী ওখানে গেছেন এবং গিয়ে পুলিশের সঙ্গে কথা বলেছেন এবং অ্যাসিওর করেছেন যে দোষীদের দ্রুত শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে হবে। তার ফলে একটা ডেফিনিট একটা চেঞ্জ, মানে প্রশাসনিক দৃষ্টিভঙ্গির একটা পরিবর্তন দেখা যাচ্ছে। এবং মুখ্যমন্ত্রী বললেন, তুমি যে পুলিশের বিষয়টা বলছো, সেক্ষেত্রে যে ওখানে কোনো রকম প্রেস কনফারেন্সে এসে বললেন সামান্যতম যদি কোনো শিথিলতা থাকে কোনো পুলিশের, সেক্ষেত্রে একদম আমরা এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেবো যেটা রাজ্যবাসী দেখবেন, এবং আমি 1 সপ্তাহ পর আসবো। গত 15 বছরে এরকম কবে হয়েছে তুমি মনে করে বলতে পারো? আরজি করের ঘটনায় 1.5 মাস 2 মাস ধরে মহাকারণে লালবাজারের সামনে তোমার বিক্ষোভ ধর্নার পরে তবে পুলিশ কমিশনার পদ থেকে বিনীত গোয়েলকে সরানো হয়েছে। মুখ্যমন্ত্রীরা ইগো নিয়ে বসেছিলেন যে সরাবেন না, ইগো একেবারে জেদ, অনেকটা সময় চলে গেল, পরবর্তীকালে বাধ্য হয়েছিলেন। কিন্তু এই যে জেদ এবং ইগো, আমার স্বর্গরাজ্য, আমার এখানে পুলিশের কোনো দোষ হতে পারে না, হ্যাঁ দোষ নেই, এই জায়গাটার এই অ্যাপ্রোচটা আর প্রেজেন্ট গভর্নমেন্টের অ্যাপ্রোচটার মধ্যে একটা ফারাক দেখা যাচ্ছে। আমি এখনো বলছি যে ইভ্যালুয়েট করার, ক্রিটিক্যাল ইভ্যালুয়েশনের এখনো পর্যন্ত সেই সময়টা এসেছে বলে আমার মনে হয় না। একটা রিজনেবল টাইম গভর্নমেন্টকে দেওয়া উচিত, নতুন সরকারকে, যে সবকিছু ঠিকঠাক করে একটা সিস্টেম তৈরি করার জন্য। কারণ একটা 15 বছর ধরে একটা ব্যবস্থা কাজ করেছে, সেইটাকে পুরোপুরি চেঞ্জ করে একটা নতুন ব্যবস্থা কায়েম করার চেষ্টা চলছে, সেইটাকে একটা রিজনেবল টাইম দেওয়া উচিত। একদম। এই পুলিশের বিষয়ে আমি আরেকটা মনে পড়লো, তুমি বিনীত গোয়েলের কথাটা তুললে দেখে, এই এক্সাম্পলটা মুখ্যমন্ত্রী আনলেন যে আমরা 3 জন আইপিএস অফিসারকে যে সাসপেন্ড করে রেখেছি এবং আরও এটা বাড়লো এর মধ্যে, যে সুতরাং আপনারা দেখেই নিন যে কী ধরনের অ্যাকশন আমরা নিতে পারি, যদি কোনো কিছু প্রমাণ হয় সেক্ষেত্রে কী ধরনের অ্যাকশন নিতে হয়। আরেকটা ইম্পর্টেন্ট মনে হলো, যেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী পরিবারের সঙ্গে কথা বললেন এসপি অফিসে, তারপরে বললেন কোথাও আজকে আমি খুব স্যাটিসফাইড, কারণ ওরা আমার উপর আস্থা রেখে গেছেন, আমাকে ওরা যা যা বলেছেন আমি করার চেষ্টা করছি, ওখানে একটা পুলিশের একটা আউটপোস্ট বসানোর থেকে, এগুলো তো বাহ্যিক, কিন্তু ওরা আমার উপর ভরসাটা রাখতে পেরেছেন, এটা আমার কাছে খুব একটা স্যাটিসফ্যাক্টরি। দেখো, আমি ওটাই তো বলছি যে ক্ষতিটা ওই পরিবারের হয়েছে সেটা তো একটা অপূরণীয় ক্ষতি, কিন্তু যখন একটা ভিকটিম ফ্যামিলির যখন এরকম একটা যেই ক্ষতিটা হয়েছে, তাদের তো দিক থেকে কিছু বলার থাকে। তারা যখন প্রশাসনিক কর্তাকে যে তাদের ক্ষোভের কথাটা বলছে বা তাদের ডিমান্ডটা কি হতে পারে, যে দোষীদের যেন কেউ পার না পায়, তাদের যেন চরমতম শাস্তি হয়, সেইটা পেশেন্স নিয়ে শোনা এবং তাদের অ্যাসিওর করা, এইটা যে শাসকের অ্যাপ্রোচ, শাসক কিভাবে তার সঙ্গে কথা বলছে, মুখ্যমন্ত্রী তার সঙ্গে কিভাবে কথা বলছে, এই
কথা বলার তো একটা ধরন থাকে, ঠিক। এই ধরনটাতেই একটা আস্থা তৈরি হয়। তুমি দেখবে যে একজন চিকিৎসক, যাকে তুমি ডাক্তার, জেনারেল ফিজিশিয়ান, তোমার হয়তো জ্বরই হয়েছে, ভাইরাল ফিভার, তুমি দেখাতে গেছো, ডাক্তারবাবু যদি তোমার সাথে ভালো করে কথা বলেন, একেবারেই তাই। তোমার দেখবে যে শরীর খারাপ অর্ধেক ওষুধ ওখানে খাওয়ার আগেই সেরে গেছে। তো তার মানে কি? তার মানে হচ্ছে অ্যাপ্রোচ। ঠিক আছে, গভর্নমেন্টের অ্যাপ্রোচটা কি? গভর্নমেন্ট কি ডিনায়াল মোডে আছে? গভর্নমেন্ট কি অ্যারোগেন্ট? গভর্নমেন্টের ফেস অফ দ্য গভর্নমেন্ট কি রুক্ষ? না, গভর্নমেন্ট হচ্ছে যে কম্প্যাশনেট, গভর্নমেন্ট খুব সহানুভূতিশীল, সংবেদনশীল, স্পর্শকাতরতার সঙ্গে কথা বলছে। এই অ্যাপ্রোচটার উপরে এখন তুমি যদি বলো সাজানো ঘটনা দুম করে, তাহলে যে পরিবারের ঘটনা ঘটেছে তাদের সাথে কি সেই সংবেদনশীলতাটা রক্ষা করা হলো, বা সেই স্পর্শকাতরতা নিয়ে তাদের সঙ্গে দেখা হলো? আজকে যদি তুমি বলো যে কামদুনি ঘটনা ছোট ঘটনা, তাহলে তো কামদুনির ওই পরিবার নয়, সামগ্রিক কামদুনি এলাকার মানুষ বা রাজ্যের মানুষকে একটা বার্তা গেল যে এই সরকার স্পর্শকাতর সরকার নয়। এই সরকার মানুষের একটা পরিবারের চরম কষ্টের দিনে বা চরম একটা ট্রমার সময়ে, যে শোকের একটা ট্রমা তো একেবারে এই ট্রমাটার সময় সরকার খুব নক্কারজনক কথা বললো যে ও লাভ অ্যাফেয়ার্স ছিল, তাই না? কত ফ্যামিলি তো কনফিডেন্সের বাইরে চলে গেল। তৃণমূল প্রধানের ছেলে, তার লাভ অ্যাফেয়ার্সই তাকে সেই এখতিয়ার দিয়ে দেয় একটা অন্য মানুষের সাথে এরকম অত্যাচার করা। তো এই যে দিনের পর দিন যে স্পর্শকাতরতার অভাব, শুধুমাত্র একটাই কারণে, ডিনায়াল, যে আমার এখানে কিচ্ছু হতে পারে না, একদম আমার এখানে কিচ্ছু হতে পারে না। এই পরিবারগুলোর যে আস্থা অর্জন, সেটা গত কয়েক বছরে কিন্তু খুব গ্যাপ ছিল। এই তুমি যেটা বলছো সংবেদনশীল ভাবে, এইটা উনি কোথাও একটা আস্থা অর্জন, এবং পাশাপাশি তুমি একটা কথা চিন্তা করে দেখো, যে শুধু এই ঘটনাটার কথা কেন বলছি, আজকে দেখো বারুইপুরে ঘটনা নিয়ে তৃণমূল, ওই আদি তৃণমূল, নব তৃণমূল, কালীঘাট তৃণমূল, ঋতব্রত তৃণমূল, কুণাল ঘোষ তৃণমূল, কাকলি ঘোষ দস্তিদার তৃণমূল, সায়নী ঘোষ তৃণমূল, এই এত তৃণমূলের কথা আমি বলছি না। সিপিএম এর নাম অনেক বেশি করে শোনা যাচ্ছে, স্থানীয় সিপিএম। তারা উস্কানি দিয়েছে কি দেয়নি সেটা পরে কথা বলছি আমি, কিন্তু এই যে সিপিএম এর যে পরিবার, যে তামান্নার মা ক্যান্ডিডেট হলেন, তামান্নার ঘটনায় স্টেট গভর্নমেন্টের অ্যাপ্রোচ কি ছিল? ঠিকই, আজকে বলতে পারে তৃণমূল যে ওই ঘটনার পরে অমুক অ্যারেস্ট হয়েছে, তমুক অ্যারেস্ট হয়েছে, রাম অ্যারেস্ট হয়েছে, শ্যাম অ্যারেস্ট হয়েছে, যেই অ্যারেস্ট হোক না কেন, আজকে ওই যে ঘটনাটা ঘটেছিল কালীগঞ্জে, মর্মান্তিক ঘটনা, প্রত্যেকে মর্মান্তিক ঘটনা কিছু হতে পারে, তারপরে গভর্নমেন্টের অ্যাপ্রোচ কি ছিল, তারপরে চিফ মিনিস্টার স্টেটমেন্ট কি ছিল, একদম, তারপরে রাজ্য সরকারের মানে কলকাতা থেকে ববি হাকিম, অরূপ বিশ্বাস, মমতা বন্দ্যোপাধ্যায়, মদন মিত্র, কুণাল ঘোষ কারা গেছিলেন, কে গেছিলেন ওখানে? একেবারেই তাই। অথচ শাসক দলের বিজয় উল্লাস থেকেই কিন্তু এই মর্মান্তিক ঘটনা। আজকে তুমি বলো, সম্ভবত মুস্তাফিজুর রহমান, তাই তো, যে ডোমকলের যে বিধায়ক, তিনিই মনে হয় নিয়ে এসেছিলেন ওই তামান্নার মা। ঠিক, একদম। তামান্নার মা ওখানে আসার পরে, মুখ্যমন্ত্রীর সঙ্গে করার পরে বিধানসভাতে তিনি তো একটা আস্থা জানিয়ে গেছেন, এবং তারপরে তো 24 ঘন্টার মধ্যে হুড় করে সব গ্রেপ্তার হয়েছে। এবং আমি নিজে জানি যে সিনিয়র পুলিশ অফিসার, যিনি রাত্রিবেলা প্রায় মধ্যরাতে বা ভোরবেলার দিকে একটা SMS পাঠিয়েছেন, টেক্সট মেসেজ পাঠিয়েছেন চিফ মিনিস্টারকে, স্যার ফার্দার অ্যারেস্ট হয়েছে গুড়গাঁও থেকে, আজকে এই গুড়গাঁওয়ে কোর্টে আমরা প্রেস করে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসব। তো এই যে ক্ষিপ্রতাটা, এই যে সংবেদনশীলতাটা সরকারের দিক থেকে দেখা গেছে, তামান্নার মা প্রতি যে এক্সটেন্ড করেছে, এইটা কি আগের গভর্নমেন্ট দেখিয়েছিল? চোখে পড়ে না। তামান্নাকে আর ফেরানো যাবে না। ঘটনা অত্যন্ত বাজে ঘটনা, একটা মর্মান্তিক ঘটনা, কিন্তু যে অ্যাপ্রোচ গভর্নমেন্টে থাকার উচিত ছিল, সেই অ্যাপ্রোচ কি গভর্নমেন্টের ছিল? আজকে যে অ্যাপ্রোচ গভর্নমেন্ট দেখাচ্ছে, আমি এইটাও বলছি না যে এখনই এই সরকারকে দেখিয়ে বা হাততালি দেওয়ার সময় এসেছে, কারণ আমি এখনো মনে করি যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেটা করেছেন সেটা মুখ্যমন্ত্রীরই করারই কথা, একেবারেই তাই। সেটার জন্য এক্সট্রা আমি ক্রেডিট দেওয়ারও দরকার নেই। প্রশাসনিক প্রধান হিসেবে এটা তার ডিউটি। এই স্পর্শকাতরতাই তার কাছ থেকে এক্সপেক্টেড, এই সংবেদনশীলতাই তার কাছ থেকে এক্সপেক্টেড। ফলে এখনই আমি খুব বাহবা দাবা বা খুব এটার কথা বলছি না, কিন্তু হ্যাঁ, কিন্তু একটা ভিজিবল ডিফারেন্স দেখা যাচ্ছে। ঠিক, একেবারে।
আর এই কনফিডেন্স বিল্ড আপের বাহবা দেওয়ার সময় তো এখনো বাকি আছে, 5 বছর সরকার চলবে, এখন তো ক্রিটিক্যাল ইভ্যালুয়েশনের টাইম বাকি আছে। কিন্তু যে মর্নিং শোজ দ্য ডে যদি হয়, তাহলে একটা গভর্নমেন্টের দিক থেকে একটা ভালো অ্যাপ্রোচ দেখতে পাচ্ছি। মানে এই নির্যাতিতা এই মেয়েটিকে তার ফিরিয়ে আনা যাবে না, কিন্তু ভবিষ্যতের জন্য অন্তত একটা কোথাও গিয়ে একটু সংবেদনশীল দৃষ্টিতে যেমন একই দিকে দেখা, পরিবারগুলো একটা আস্থা পাবে। পাশাপাশি আমি আরেকটা বিষয় বলতে চাই যে ওখানে দেখো জনরোষ যখন হয়, অনেক গভর্নমেন্ট কিন্তু সেক্ষেত্রে দ্বিধা করে যে আমি কোনো কঠোর পদক্ষেপ নেব কিনা। এক্ষেত্রেও কিন্তু মুখ্যমন্ত্রীর একটা বিষয়, যারা পুলিশের গাড়ি ভাঙচুর করেছেন, রেল লাইন উপড়ে ফেলেছেন, যারা ইন্ধন দিয়েছেন, তাদের বিরুদ্ধে 100 জন বা 200 জনকে সম্ভবত আমি ভুলে যাচ্ছি চিহ্নিত করা হয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। অনেকে আছে এই সময় জনরোষ আরও বেড়ে যাবে কিনা এই স্টেপটা নিতে ভয় পায়। কোথাও সেখানে কিন্তু কঠোর প্রশাসকের একটা না, সেটা দুটো কারণে হতে পারে, সেটা ডিস্টিংক্ট দুটো কারণ থাকতে পারে। আমি যদি কথায় গুলিয়ে ফেলি তাহলে আমাকে ধরিয়ে দিও যে দুটো কারণের কথাই আমি বলেছি। একটা কারণ তো ডেফিনেটলি যে একটা আইনের শাসন কায়েম করা এবং মানুষকে এই বার্তা দেওয়া যে আইন নিজের হাতে তুলে নেওয়ার কারোর অধিকার নেই, যাই ঘটুক। এবং এই যে গতকাল আমরা যেটা নিয়ে আমরা বলছিলাম যে সকালে জমা বিকেলে খরচ, এইটা যেমন সরকারের অ্যাপ্রোচ হওয়া উচিত নয় যে বিকেলের মধ্যে খরচ মানে কি এনকাউন্টার হয়ে গেল। তাহলে এইটা যেমন সরকারের অ্যাপ্রোচ হওয়া উচিত নয়, কোনো একটা জায়গায় বিচার ব্যবস্থার ভূমিকাটাও থাকা উচিত। বিচার ব্যবস্থায় ঠিক করবে যে অপরাধীর বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে, আবার এটাও এনশিওর করতে হবে যে মানুষ মানে ক্যাঙ্গারু কোর্ট বসিয়ে এরকম ভাবে ঘটনা ঘটিয়ে দিতে পারবে না। আজকে মুখ্যমন্ত্রী কি বললেন যে আমার কথা নয়, পুলিশের কথা। পুলিশ আমায় বলছে যাকে ওরকম ভাবে পিটিয়ে মারা হয়েছে তো তিনি নিরপরাধ। তাহলে নিরপরাধ ব্যক্তির সঙ্গে যদি এরকম ব্যবহার কেউ করে তাহলে তো তার আইনের চোখে তার শাস্তি প্রাপ্য। মুখ্যমন্ত্রী বললেন আজকে। হ্যাঁ, তো ফলে উনি ওটাই আজকে বলেছে যে যারা পুলিশের গাড়িতে ভাঙচুর করেছে, যারা আগুন লাগিয়েছে, যারা ওই ঘটনা ঘটিয়েছে, একজন নিরপরাধকে লিঞ্চিং, হ্যাঁ, তো সেইটা তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা হবে। এইটা হচ্ছে একটা কঠোর আইনের শাসন কায়েম করা। দেখো পশ্চিমবঙ্গে তুমি দেখবে না কদাচ অন্য রাজ্যে এই ঘটনা ঘটে যে পুলিশের জিপে আগুন লাগে, কদাচ ঘটে। আর আমাদের এখানে না এটা অনেক আকছাড় হয়ে গেছিল, ঠিক আছে। তো এইটাকে প্রথম দিনেই এইটা একটা স্ট্রং মেসেজ দিয়ে দেওয়া। এবার যদি ধরো আজকে ওইখানে ঘটনায় যদি 100 জন না হলে যদি 10 জন অ্যারেস্ট হয়, তাদের বিরুদ্ধে যদি পুলিশ প্রসিডিং শুরু হয়, তাদের বিরুদ্ধে যদি একটা কঠোর সাজার ব্যবস্থা হয়, তাহলে এটাই একটা পশ্চিমবঙ্গে মেসেজ চলে যাবে যে না, পুলিশের গাড়িতে আগুন লাগানো যাবে না, তাহলে আমার এরকম সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। এবং ওই যে পিটিয়ে মারার ঘটনাতেও তাহলে যদি এরকম কোনো করা যাবে না, এটা একটা মেসেজ যাবে। এটা হচ্ছে একটা দিক। 2 নম্বর পয়েন্ট যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে ওই জায়গাটা সংখ্যালঘু অধ্যুষিত এলাকা, এবং যারা এই ঘটনা ঘটেছে, পুলিশের গাড়িতে আগুন লাগিয়েছে বা ভাঙচুর করেছে, তারা হচ্ছে যে অধিকাংশই সংখ্যালঘু সম্প্রদায়ের লোক। এবং ওই যে রেল লাইন উপড়ে ফেলা, এটাও হচ্ছে যে ওই সম্ভবত সিএ এনআরসির পরে বন্দে ভারতের ট্রেনে ঢিল মারা, রেল লাইনে করা, বা ওয়াকফ আইনের বিলের পরে আগুন ধরানো ইত্যাদি প্রভৃতি, সেটাকেই মুখ্যমন্ত্রী মিন করতে চাইছেন। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে এখানে যে এইটা আজকে যদি এখানে প্রযোজ্য হয়, তাহলে সংখ্যাগুরু এলাকাতেও যেন সমানভাবে প্রযোজ্য হয়। ঠিক, তাহলে কখনোই যেন পশ্চিমবঙ্গের মানুষের কাছে এই মেসেজ না যায় যে সংখ্যালঘু এলাকায় পুলিশের জিপে আগুন লাগালে তবে সরকার ব্যবস্থা নেবে, আর সংখ্যাগুরু এলাকায় যদি এরকম ঘটনা ঘটে যায় তাহলে একটা অন্য অজুহাত খোঁজা হবে। এইটা যেন না, রাইট। আইনের শাসন যেন সব ক্ষেত্রে যেন সমান, আইনের চোখে যেমন সমান যেটা বলা হয় থাকে। আমি আজকেই দেখছিলাম কোথাও একটা, যদিও আমি সেই ভিডিও সত্যতা আমি যাচাই করতে পারিনি, দা বল, আমি আজকে এটা বলার প্রাসঙ্গিক হচ্ছে কিনা জানিও না, কোথাও একটা দেখছিলাম যে এটা একটা গির্জার মনে হয় উপরে ছাদে উঠে ওই ক্রস ভেঙে ফেলার চেষ্টা করছে। এগুলোও কিন্তু সরকারকে দেখতে হবে কোথাও কি এটাতে। তো এইটা আজকে যে সংখ্যালঘু এলাকায় হয়েছে বলেই সেখানে করা মেসেজ, সংখ্যাগুরু এলাকায় গেলে তাই করা মেসেজ হবে না, এইটা যেন না হয়। এটা যেন দুটো জায়গাতেই হয়। গভর্নমেন্ট যেন দুটো অংশকেই যেন সমাজে সবাইকেই যেন সমানভাবে দেখে এবং সমানভাবে ট্রিট করে, যে সমানভাবে সেখানেও যদি কেউ এরকম ভাবে
পুলিশের ওপর ঢিল চড়ে বা করে, তার বিরুদ্ধে যেন সমানভাবে ব্যবস্থা নেওয়া হয়, সেখানে যেন কোনো লঘুতর ব্যবস্থা না হয়, এটাও এনশিওর করতে হবে। কোথাও যেন বৈষম্যটা না হয় না। আর কি এক্ষেত্রে, একেবারে মানে জাতি ধর্ম মানে এটাই হোক না কেন। আমি তো এই ঘটনাকে সাপোর্ট করছি না যে পুলিশের জিপে আগুন লাগিয়ে দাও, কিন্তু আমি ইকুয়ালি আমরা ওটাও দেখতে চাই যে সব জায়গায় যেন সমানভাবে এই কঠোর অবস্থানের বাস্তবায়ন ঘটে। মানে আইনের চোখে যে সবটাই সমান, সেটা যেন প্রশাসনের চোখেও যেন সেই দৃষ্টিভঙ্গিটাই থাকে আর কি। হ্যাঁ। সেই জাস্টিসটা যেন ঠিক থাকে একেবারেই। তবে যা হোক, আমাদের মুখ্যমন্ত্রীর আজ দ্রুত পৌঁছে যাওয়া, কোথাও তো ওই নির্যাতিতার পরিবারের ক্ষোভ প্রশমন করার ক্ষেত্রে একটু সংবেদনশীলভাবে তিনি পাশে দাঁড়ালেন, এটাও কোথাও একটা বড় আস্থা অর্জন করবে, রাজ্যের মানুষকেও হয়তো একটা আস্থার জায়গায় তুলে দেবে। কিন্তু এই ধরনের ঘটনা যাতে না ঘটে, তার জন্য কঠোর ভূমিকা এবং দায়িত্ব কিন্তু পুলিশ এবং প্রশাসনেরই থেকে যায়, একেবারেই পুলিশ এবং প্রশাসনেরই থেকে যায়। মুখ্যমন্ত্রী সদিচ্ছা রয়েছে, মুখ্যমন্ত্রী বারবার বলে দিচ্ছেন, এবার তার নিচুতলায় সেটা কতটা সংক্রামকভাবে ছড়িয়ে পড়তে পারে এবং পুলিশ প্রশাসন আগামী দিনে কি ভূমিকা নেয়, যত একেবারে যেন এই ধরনের ঘটনা যেন নাই বা ঘটে, সেই একটা জায়গায় যাতে পুলিশ প্রশাসন নিজেদের নিয়ে যেতে পারে, আমরাও সেটার অপেক্ষায় থাকবো। আপনারাও তো নিশ্চিতভাবে তার অপেক্ষাতেই থাকবেন। আজ এ পর্যন্তই। সব খবর দেখার জন্য, সঠিক খবর দেখার জন্য চোখ রাখুন দ্য ওয়ালে।